আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আপনি কি জানেন আমাদের এইবারের বাজেটের টাইটেল কী ছিল? আমাদের প্রতিটা বাজেটেরই শুরুতে একটা করে টাইটেল থাকে। আমাদের এইবারের বিএনপি সরকারের দেয়া প্রথম বাজেটের টাইটেল ছিল জার্নি টুয়ার্ডস ডেমোক্রেটিক, হিউম্যান অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি। তো আমি আজকে আপনাদেরকে আমাদের বাজেট নিয়ে আমি আসলে আলোচনা করতে আসি নাই। আমি আলোচনা করব আসলে এই টাইটেলের দুইটি শব্দ নিয়ে, ডেমোক্রেটিক ইকোনমি অথবা ইকোনমিক ডেমোক্রেসি। দুইটি শব্দ আসলে একই রকম। সো এই দুইটা শব্দ নিয়ে আমরা আসলে কথা বলব। আমরা আগের কোনো সরকারের আমলে কখনোই এই দুটি শব্দের কথা আসলে তেমনভাবে শুনতে পাইনি, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা এই দুটি শব্দের কথা বেশ শোনা যাচ্ছে, অর্থাৎ তারা ইকোনমিক ডেমোক্রেসি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ইকোনমিক ডেমোক্রেসি কেন ইম্পর্টেন্ট সেই ব্যাপারটা আমরা আজকে এক্সপ্লেন করার ট্রাই করব। ইকোনমিক ডেমোক্রেসি আসলে এমন একটি সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে কোনো একটি দেশের নাগরিক তার বেসিক যে হিউম্যান রাইটসগুলোর মধ্যে পড়ে সেগুলোতে সে সমানভাবে অ্যাক্সেস করতে পারবে। সো আমরা এখানে বেসিক হিউম্যান রাইটস বলতে বোঝানো হচ্ছে যে সে এডুকেশন হতে পারে, হেলথ কেয়ার হতে পারে, কর্মসংস্থান হতে পারে। সো এই সবগুলোতে যেন সকল নাগরিক ফেয়ারলি তার অ্যাক্সেস নিশ্চিত করতে পারে এবং সে যাতে সেগুলো উপভোগ করতে পারে, সেই ধরনের তার ইকোনমিক ফ্রিডম যেন থাকে। এখন গত 55 বছর ধরে এই ইকোনমিক ডেমোক্রেসিকে আসলে আমরা তেমনভাবে পাত্তা দেইনি এবং এই ব্যাপারটা আরও প্রকট হয়েছে গত 16 বছরে। গত 16 বছরে এই জিনিসটা প্রকট হওয়ার ফলে আমাদের যেই সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আমাদের দুর্নীতি বেড়েছে। মানুষ আসলে তার ইকোনমিক ফ্রিডম যখন হারিয়ে ফেলছে তখন সে তার পলিটিক্যাল ফ্রিডমকেও আসলে সে এক্সারসাইজ করতে পারছিল না, যার ফলাফল হিসেবে আমরা আসলে একটি আন্দোলন দেখতে পাই, সেটা হচ্ছে জুলাই 24-এর গণঅভ্যুত্থান। এবং আপনাদেরকে বলে রাখি যে আসলে ইকোনমিক ডেমোক্রেসি আসলে এতটাই ইম্পর্টেন্ট যেটা আসলে আমাদের যেই মুক্তিযুদ্ধ আছে সেখান থেকে শুরু করে আমাদের যে 24 জুলাইয়ের গণঅভ্যুত্থান, দুইটি আন্দোলনকে আসলে প্রভাবিত করেছে। কেমন করে আপনাকে বলি, যেমন 1971 সালের দিকে আমরা যদি আমাদের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, দুটি পাকিস্তানের বাজেট দেখি এবং অর্থনৈতিক বৈষম্য দেখি, এটি কিন্তু একটি অন্যতম কারণ ছিল আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে। এছাড়াও আরও নানান ধরনের কারণ রয়েছে, বাট এইটি তার মধ্যে অন্যতম। আমরা আমাদের যদি জুলাই 24-এর গণঅভ্যুত্থানের দিকে তাকাই, সেখানেও একটি অন্যতম প্রথম কারণ ছিল যে আমাদের দেশের সকল জনগণ তার কর্মসংস্থানের জন্য ফেয়ারভাবে আসলে সুযোগ পাচ্ছিল না। অর্থাৎ আমাদের কোটা ছিল 55%, আর জনসাধারণের জন্য আমাদের সিট বাকি থাকতো 45%, যার ফলে দেশের মানুষ যখন তার ফেয়ার অ্যাক্সেস যখন নিশ্চিত করতে পারছিল না কর্মসংস্থানে, তখন তারা রাস্তায় নেমে এসে পড়ে। তখন সে তার ডেমোক্রেসিটা এখানে ভেঙে পড়ে। সো সেখানে সে তার ইকোনমিক ডেমোক্রেসি অর্জনের জন্য সে গণঅভ্যুত্থানের পথ বেছে নেয়। এখন আসেন আমরা আমাদের বাংলাদেশের যেই অর্থনৈতিক চিত্র সেইটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি বাংলাদেশের টোটাল ন্যাশনাল ইনকামের দিকে তাকাই, এই পুরো ন্যাশনাল ইনকামের 60% থাকে আমাদের দেশের টপ 10% মানুষের হাতে। তাহলে বাকি যে সম্পদ রয়েছে সেগুলো বাকি 90% মানুষের হাতে। আমরা যদি এটাকে আরেকটু স্পেসিফিক করি, আমাদের বাকি যে দরিদ্র মানুষজন রয়েছে, অর্থাৎ 90%কে আমরা যদি দরিদ্র ধরি, টপ 10%কে ধনী ধরার পরে, তাহলে আমাদের যে বটম যে 50% রয়েছে তাদের কাছে মাত্র দেশের মোট ইনকামের মাত্র 4% পুঞ্জীভূত হয়ে আছে। ফলে এতে করে কি আমাদের যেই ইকোনমিক যে ডেমোক্রেসি সেটা আমরা নিশ্চিত করতে পারতেছি না, কারণ সবাই সব কিছু সমানভাবে অ্যাক্সেস করতে পারতেছে না। সেই হিসাবে আমাদের সরকারের পক্ষ থেকে এই ডেমোক্রেটিক যে ইকোনমি এইটা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ তাদেরকে নিতে। তো কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আমরা একটু কথা বলতে পারি। যেমন আমাদের বেসিক যে সোশ্যাল সার্ভিসগুলো আছে এইগুলো আমাদেরকে সমানভাবে নিশ্চিত করতে হবে। দ্বিতীয় সরকারকে কিছু পুর পলিসি গ্রহণ করতে হবে, অর্থাৎ এমনভাবে করতে হবে যেন
গরিবদের উপরে অতিরিক্ত ট্যাক্সের বোঝা অথবা অতিরিক্ত খরচ তাদের উপর নির্ধারিত না হয়। যেমন আমাদের এই বিএনপি সরকারের একটি খুব সুন্দর উদ্যোগ হচ্ছে, যখন বিদ্যুতের দাম বাড়ানো হয়, তারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করা হলে সেখানে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করে নাই। অর্থাৎ এতে করে দেখা গেছে আমাদের অনেক গরিব পরিবার যারা আসলে বেশিরভাগই 75 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না, ফলে তাদের উপর এই যে বিদ্যুতের দাম বৃদ্ধি, এটার প্রভাব আসলে তখন কমে আসে। তৃতীয় যে উদ্যোগটি আমাদের সরকার নিতে পারে সেটি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরও বেশি এনকারেজ করার জন্য বিভিন্ন পলিসি গ্রহণ করতে পারে। কারণ আমরা জানি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এনকারেজের মাধ্যমেই দেশের অর্থনীতি এবং কর্মসংস্থান আসলে বৃদ্ধি পায়। চতুর্থত, এই বাজেটের সর্বশেষ আরেকটি পার্ট, সেটি হচ্ছে ইনক্লুসিভ ইকোনমি, অর্থাৎ সবাইকে অন্তর্ভুক্ত করে এই ইকোনমির আসলে স্ট্র্যাটেজিটাকে সাজাইতে হবে। তাহলে আমরা গিয়ে হচ্ছে পুরো দেশের জন্য আমরা হচ্ছে ইকোনমিক যেই ডেমোক্রেসি সেটাকে আসলে নিশ্চিত করতে পারবো। একটি দেশে যখন ইকোনমিক ডেমোক্রেসি আসলে না থাকে, তখন সেই দেশে পলিটিক্যাল ডেমোক্রেসি অটোমেটিক্যালি আসলে কলাপস করে। এই জিনিসটা আসলে আমরা এর আগেও বললাম যে আমরা যখন জুলাই গণ অভ্যুত্থান দেখি, এটার কারণ ছিল ইকোনমিক্যাল ডেমোক্রেসি। সো সরকারকে এই বিভিন্ন পলিসি আসলে বাস্তবায়নের জন্য, অর্থাৎ ডেমোক্রেটিক ইকোনমি নিয়ে আসার জন্য সরকারেরও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে আমাদের অধিক জনসংখ্যা, দুর্নীতি, তারপর আমাদের বিউরোক্রেটিক স্লো প্রসেস। সো এই জিনিসগুলো আসলে সরকারের জন্য বাধা হয়ে দাঁড়াবে। সরকারকে আসলে এগুলো অতিক্রম করে আমাদেরকে আসলে এগুলো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করলেই কেবল আমরা আমাদের যে সাংবিধানিক যেই লক্ষ্য রয়েছে, সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল যে আমাদের জাস্টিস আসলে আমাদের অর্জন করার কথা রয়েছে, আমরা তখনই কেবল এটা অর্জন করতে পারবো যদি আমাদের ইকোনমিক্যাল ডেমোক্রেসি দিয়ে প্রথমেই এটি শুরু হয়। ধন্যবাদ।